কালো ফিগার ব্যাক টুতে হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ ব্ল্যাঙ্ক, একটু হট অ্যান্ড হ্যাপেনিং উইচ ওখানে আওয়াজ পেতে শুরু করলো যে কেউ দরজা নক করছে জোরে জোরে। বাংলা ইন্ডাস্ট্রি কি মনে হয় একসঙ্গে আছে না নেই বলো তো? না নেই, আমি তো সত্যি কথা বলছি নি। অনেকেই হয়তো বলে না আমি বলি না এখন না, সবাই বলে তুমি অন্যকে খারাপ বলো বাট গালাগালি দিও না। প্রিমিয়ার দেখা হলে কাঁধে হাত দিয়ে জড়িয়ে ধরুক, সে তোমার সাথে নেই, সেটা তো করা হয়নি। আমার মা তো সেই আমার সিনেমাটাকেই সবার আগে বিজিয়ে দিয়ে 23শে জানুয়ারি করে দিল, যেটা হিন্দি ফিল্মসেও আছে, সেটা আমাদের বাংলা সিনেমায় নেই। আমার সাথে আমার এগেন্সটে কেস করা হয়েছে, এরকম ধরনের ফ্যান আমি চাই না। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি এখন বসে আছি ঠিক হোটেলের রিসেপশনে, আর আমাকে যিনি রিসিপ্ট করছেন আর কি, তিনি রয়েছেন আমার সঙ্গে বনি সেনগুপ্ত। এই কারণে বললাম, কারণ আমরা যেই কারণে বসে আছি ভানুপ্রিয়া ভূতের হোটেল, এবং রিসেপশনে তুমি রয়েছো, আমি আসলাম সবে। বনি, আমি শুরুটা করতে চাই একটু অন্যরকমভাবে। একটা বড় প্রোডাকশন হাউসের কাছে যেতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে বলে তোমার মনে হয় বলো তো? মানে তোমার এখনো অবধি ফিল্মোগ্রাফিতে দেখলাম প্রায় 25টার ছবি হয়ে গেছে। উইন্ডোজে আসতে গেলে, এই হোটেলে ঢুকতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে বলে তোমার মনে হয়? আমার মনে হয় উইন্ডোজের হোটেলে ঢুকতে গেলে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমাকে তাদের হোটেলের যে তোমাকে যে স্টাফ হিসেবে তোমায় চুজ করছে, সেই স্টাফের চরিত্রে তুমি যদি সুটেবল হও তাহলেই সেটা সম্ভব, তার বাইরে কোনোভাবে পসিবল না। বিকজ আমার মায়ের আগে থেকে পরিচিতি থাকা সত্ত্বেও এত বছরে কিন্তু আমার কাজ হয়নি। ফাইনালি যখন মনে হয়েছে যে এই চরিত্রটা বনির সাথে যাচ্ছে এবং বনি ক্যান ডু জাস্টিস টু দ্য ক্যারেক্টার, তখন আমাকে অ্যাপ্রোচ করা হয়। আমাকে আই স্টিল রিমেম্বার অরিত্র আমাকে একদিন বললো যে একবার অফিসে আসতে পারবে, একটু কথা আছে তোমার সাথে। আমি তখনও জানতাম না যে সিনেমাটা নিয়ে বলতে চাইছে আমাকে বা কিছু। আমি অফিসে আসি, আমি অরিত্রর সাথে কথা হয়, জানতে পারলাম জিনিয়াদি এরকম লিখেছে গল্পটা, এবং সেখানে আমাকে আমার চরিত্রটা ব্রিফ করা হলো এবং গল্পটা ব্রিফ করা হলো। তারপর তো আমরা স্ক্রিপ্ট রিডিং করেছি। তো তখন আমাকে বললো যে আমরা কিন্তু মানে জানি যে তুমি এই ক্যারেক্টারটা পারবে, মানে ওরা মেন্টালি ধরে নিয়েছিল যে এই ক্যারেক্টারটা আমাকে দিয়ে করাবে। সো সেই জন্য আই থিঙ্ক যে এটা মেন ইম্পর্টেন্ট ইজ যে if you are capable enough or not, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ক্যারেক্টার। আমি বলছি না যে তোমার লাইফ কেরিয়ার কি বা তোমার কি কি নাম্বার অফ মুভিজ কি করেছো, সেগুলো ইজ নট ইম্পর্টেন্ট টু দেম। তুমি 25টা সিনেমা করেও উইন্ডোজে কাজ করতে পারো, তুমি একটা সিনেমা করেও উইন্ডোজে কাজ করতে পারো, যদি সেটা তুমি কেপেবল হও, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড যদি তাদের মনে হয় যে তুমি সেই জায়গাটায়, অ্যান্ড শিবুদা ইজ অ্যাগেন পারফেকশনিস্ট, নন্দিতাদি, এরা কিন্তু যতদিন না তোমার দেখবে যে এই ছেলেটাকে আমার লাগছে বা এই ক্যারেক্টারটার সাথে ওরা একটা মেন্টালি স্কেচ করে না ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের সাথে যাচ্ছে, ওদের কিন্তু তোমায় ডাকবে না বা সুযোগ দেবে না। ঠিক। ফেসবুকে না, যখন আমি স্ক্রোল করছিলাম, যখন কৌশানী একের পর এক উইন্ডোজের ছবি করছেন এবং কৌশানী সেলিব্রেটেড হচ্ছে ফেসবুকে, আমি কমেন্ট সেকশনে দেখছিলাম, আরে বনির জন্য কিছু করছো না, তুমি নিজের জন্যই করে যাচ্ছ, একটু বলো না উইন্ডোজে, এরকম কমেন্ট প্রচুর আমি দেখেছি। বনি, তোমার এটা কোনোদিন মনে হয়নি কৌশানীকে বলার কথা যে একবার, অনেকে এটাও লিখেছে যে বনি কেন তোমাকে বলছে না একটু ওকে একটু বিয়ে করো, এরকম মাথায় আসেনি কখনো বা বলার কথা যে আমি তো অভিনয়টা পারি? না না, আমি অলওয়েজই, মানে আমি আসলে কি হয়েছে, আমি ছোটবেলা থেকে এমন ফ্যামিলির সাথে বড় হয়েছি না, যেটা আমার যেটা ফিলিং হয় যে আমি কেন বলি না সেটা বলছি, সেটা হচ্ছে যে আমার আই অলওয়েজ ফিল যে আমাকে যদি কেউ কেপেবল মনে করে সে আমাকে নেবে, যদি সে মনে না করে তাহলে সে নেবে না। অ্যান্ড আমি সেটার জন্য যে বাটারিং করবো, অয়েলিং করবো, বা কাউকে বলবো যে আমার হয় বল না রে, মানে ওই ভিক্ষে চাইবো, এই সব জিনিসগুলো আমার দ্বারা হয় না, মানে এটা ন্যাচারালি আসেনি আমার মধ্যে। তো সেই জিনিসগুলো আমি একদম পারি না। অ্যান্ড হয়তো হ্যাঁ, যেখানে দেখা হলো হয়তো কোনো পার্টিতে, সেখানে আমি বললাম দাদা একটু দেখো যদি কোনো ভালো বলো, হ্যাঁ ওইটুকু, ওই অ্যাপ্রোচটা থাকে, যদি কোনো ভালো ইন্টারেস্টিং ক্যারেক্টার থাকে তাহলে জানিও, ডেফিনেটলি উড লাভ টু ওয়ার্ক উইথ ইউ, ওইটুকু তো অলওয়েজ থাকে। এটা সবাই, ধরো যারা আমরা অভিনেতারা আছি, আমরা তো কাজ করতে চাই না, অনেকে একটু ভাবে যে না আমি বলবো এইটা বলবো কিনা, এইটুকু সবাই বলে গো, আমি তোমায় বলছি, মানে এটা অনেকেই হয়তো বলে যে না আমি বলি না এখন না, কিন্তু সবাই বলে এইটুকু বলে যে যাদের ধরো কিছু জন আছে যারা ধরো উইন্ডোজ আছে, কৌশিক দা, এরকম একটা জায়গা আছে যে ডিরেক্টোরিয়াল টিমটা আছে, তাদেরকে সবাই চায় যে তাদের সাথে আমরা কাজ করি। তো সেই জায়গাগুলোতে কিন্তু সবাই বলে যে দেখো যদি কিছু ভালো কিছু থাকে, ওই মানে হয়তো কথায় কথায় বলে দেয়, দিয়ে তোমাকে সামনে এসে বলবে না আমরা তো এসব বলতে আমাদের লাগে না, আমাদের এমনি হয়ে যায়, ওটা ঢপ, যেটা বলছি সবাই বলে। ঠিক। আচ্ছা, কত বছরের ক্যারিয়ার হলো এখন অবধি? 11 years। 2014 প্রথম রিলিজ, 2013 ফার্স্ট শুটিং।
আচ্ছা একটা কথা বলো বনি, নিজের মনে একটা আক্ষেপ কাজ করে যে বনির কেরিয়ারে এখন অব্দি একটা সৃজিত মুখার্জি নেই, কৌশিক গাঙ্গুলি নেই, শিবপ্রসাদ নন্দিতা নেই, ধরো এরকমই এই ক্যাটাগরির কথাই বলছি, এই আক্ষেপটা কাজ করে? অবভিয়াসলি আমার ধরো যেখান থেকে শুরু, রাজ চক্রবর্তী, SVF, তারপর রাজীব দা তখনকার একজন খুব বড় ডিরেক্টর, রবি কিনাগি, এভরিওয়ান, রাজা চন্দ, তাদের সবার সাথে কাজ করেছি। অ্যান্ড আমার মনে হয়েছিল যে হয়তো এরকমই কাজ করতে থাকবো, বাট সেটা মানে যখন দেখলাম যে ওই বড় সংস্থাগুলোর থেকে বেরিয়ে এলাম আর এগ্রিমেন্টে গেলাম না, তখন দেখলাম যে কি হয়, নিজে সার্ভাইভালের জন্য অনেক কাজ করতে হয়। অ্যান্ড আমি এরকম না যে আমি ওই জায়গাটাতে যেতে চাই যেখানে আমি ডিপ্রেস থাকি, যে আমার কাছে টাকা পয়সা নেই, আমি কি করে ফ্যামিলি চালাবো, ওই জায়গাটা আমি কোনোদিনও যেতে চাইনি। সো সব রকম কাজ করে যেতে হয়েছে। হ্যাঁ, মানে এবার তুমি যদি বলো যে যেতে হয়েছে, তাহলে আমি বলবো এটা কি, আমি বলতে চাইছি এরা কি শুধু বনিকে মেনটেন করার জন্য না গোটা সেনগুপ্ত পরিবারকে মেনটেন করার জন্য? ফ্যামিলি মেনটেন করার জন্য। আমার শুধু একার আইডেন্টিটি নিয়ে আমি ওই সময় ভাবিনি, আমি এখনো ভাবি না। আই অলওয়েজ ফিল যে মানে যেটা হয়তো আমার বাবা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে, যে একটা ওই সেলিব্রেটেড লাইফ, সেলিব্রিটি লাইফ, তো সেই জিনিসটা আই অলওয়েজ ওয়ান্ট টু কন্টিনিউ দ্য লেগেসি। সেই জন্য আমি কোনোদিনও চাই না। আমার দাদুর সময় থেকে তুমি যদি বলো যে ওটা, কিন্তু বাবারাও কিন্তু, আমি বলছি বাবার যে সময় মা আর বাবার বিয়ে হয় সেই সময় কিন্তু বাবা ওয়াজ নট সুপার ডুপার সাকসেসফুল। মা কিন্তু সেই স্ট্রাগলটা করেছে, মা আমাদের সাথে বাড়িতে থাকতো। আমি বলতে চাইছি তুমি একদম উপরটাও দেখেছো এবং পতনটাও দেখেছো। আমি এখন কি প্রথমের দিকে একটুখানি রাশ করতাম, একটু তাড়াহুড়ো করতাম, যে আমার কাছে কাজ নেই, তাহলে আজকে এটা হচ্ছে না, তাহলে কালকে ওই কাজটা ধরে নিই, এরকম ছিল। এখন কি হয়ে গেছে না, এখন কাজ আসার পরেও আই এম মেন্টালি ভেরি কাম নাও। এখন যেটা হয়ে গেছে আমার মধ্যে, পেশেন্স লেভেল অনেক বেড়ে গেছে আমার মধ্যে। তো আমি এখন জানি যে আমি হয়তো একটু কিছু হলেও মনিটারিলি স্টেবল হয়েছি। সেই জন্য আই নো যে এখন আমি যদি ভালো কাজ করতে চাই, তাহলে আমাকে কিন্তু দুটো ছোট কাজকে না করতে হবে, এটা কিছু করার নেই, আছে অপশন নেই আমার কাছে। বিকজ তুমি পরপর সিনেমা করলে তোমাকে কোনো প্রোডাকশন হাউসই, বড় প্রোডাকশন হাউসই চাইবে না যে তাদের সাথে কাজ করো। বিকজ এটা কি হয় না, ওরা জানে এতটা এক্সপ্লোর হয়ে এই রিয়েলাইজেশনটা কি 2025 না 2026-এ? 24-এর শেষ থেকে, যখন থেকে শুটিংটা শুরু করেছি তখন থেকে হয়েছে। এবং তার আগে অবধিও আমি তোমার সাথে ইন্টারভিউ করেছি যে ফিল্মগুলোর, ধরো সেই ফিল্মগুলোর এক্সাম্পল দিয়েই বলছি যে সেই ফিল্মগুলো হয়তো আমি নাও করতে পারতাম, বাট আগেন মানি কামস ইন। যে এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে প্রচন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এখানে তো আর বিশাল টাকার বাজেট না আমাদের, যেটুকু পাই সেটুকু দিয়ে ফ্যামিলি চালাতে হয়, সেটুকু দিয়ে নিজের লাইফ চালাতে হয়। আমি নিজের লাইফে আমি কিন্তু ওই বাড়িতে বসে থাকতে পারবো না। আমি এমন একটা মানুষ যে নিজের লাইফকে এনজয় করতে ভালোবাসি, ঘুরতে যেতে ভালোবাসি, সেই প্রত্যেকটা জিনিস আমার চাই। এবং আমি হয়তো খুব বিশাল দামি এখন আর গাড়িতে ওই ইনভেস্টমেন্টের দিকে যাই না, বিকজ প্রথমের দিকে মনে হতো হ্যাঁ প্রচুর দামি গাড়ি নিয়ে ঘুরবো, ওটাই আসল ওই কি বলে লাইফস্টাইল, বড় ব্যাপার। এখন হয়ে গেছে হচ্ছে কি বলতো, মানে আমি যে জায়গাগুলোতে ইনভেস্ট করবো যেটা আমাকে রিটার্ন দেবে, তো সেই জিনিসগুলো, তো সেইগুলোর জন্য তো টাকার দরকার। তো সেই জিনিসগুলোকে আমি মেনটেন করে গেছি, সেইগুলোর জন্য এই কাজগুলো করা। এবং ওই যেটা বললাম যে একটু স্টেবল হয়েছি বলে এখন হয়তো আগে 4টে সিনেমার মধ্যে 3টেতে হ্যাঁ বলে দিতাম, এখন 4টে সিনেমার মধ্যে 1টাতে হ্যাঁ বলছি, এরকম হয়েছে। আচ্ছা বনি, একটা কথা বলো, এই যে তুমি যে বলছো যে ছবিগুলোর কথা বলছো, যে ছবিগুলো শুধু টাকার জন্য করেছো, ঠিক, কিন্তু কোথাও গিয়ে তো একটা থাকে যে বুঝতে পেরে যায় অভিনেতারা, মানে দুদিন শুটিং করার পরে আমি বুঝতে পেরে যে ব্যাপারটা ঠিক দিকে যাচ্ছে না বস, আমি জানি এটা পিছলে গেছি আমি। সেই সময় কি করো তখন? নিজের পুরোটা দিতে পারো না? তখন মনে হয় যে না বাবা তুমি মালই দিচ্ছ যখন, তখন আমিও আমি নিজেরটাও কমিয়ে নিই, ব্যাপারটা এটা থাকে না। আমি তখন আমার যেটা হচ্ছে, মানে আমি যেহেতু অ্যাগেন সেইং যে আমি বড় হয়েছি হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যামিলিতে, সো আমি না ওই জিনিসটা কোনো করতে পারবো না। যে যদি আমার মনেও হয় যে এইটা ঠিক দিকে যাচ্ছে না, তখন আমি কি করি না, আমি ডিরেক্টরকে সাজেশন দিতে থাকি। আচ্ছা, বিকজ আমি অ্যাসিস্ট করেছি বাবাকে, রবি কিনাগিকে একটা সিনেমাতে করেছি, তারপর রাজ চক্রবর্তীকে করেছি। সো আমার কিছুটা হলেও তো আইডিয়া আছে, তো সেই জন্য আমি সাজেস্ট করতে থাকি যে তুমি এইটাকে এরকম ভাবে নাও, এই শটটা আরেকটু এরকম ভাবে নাও, এই ওর একটা ক্লোজ আপ নাও। হয়তো আমার এরকমই একজন ছিল যে হয়তো আমার ক্লোজ আপ নিচ্ছে, শুধু আমার সাথে যিনি আছে তারটা নিচ্ছে না, তারটা 2 শটে চালিয়ে দিচ্ছে, আমি না ওর ক্লোজ আপটাও নাও, ওটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট ডায়লগ অনুযায়ী। তো সেই জিনিসগুলো সাজেশন দিতে থাকি আমি, ঠিক। তো সেইখানটা ওইভাবে মেনটেন করে, অ্যান্ড শুধুমাত্র যে টাকা পাচ্ছি মানে যেরকম বললাম ছেড়ে দিয়ে চলে এলাম, একদম না। আই হ্যাভ অলওয়েজ ট্রাইড। এবার কি হয়, ধরো যাদের বাজেট কম, তারা তো প্রমোশনের একটা লিমিটেড বাজেটে থাকে, তারা অতটা পারেন অল আউট যেতে। তো সেই জন্য যতটা পারি ততটা করি। আমার এন্ড থেকেও যদি আমি কিছুতে করিয়ে দিতে পারি ফ্রিতে, সেটাও আমি চেষ্টা করি করিয়ে দেওয়ার। এখানেও যেরকম আমি চেষ্টা করছি, ধরো এত বড় হাউস, বাট যেহেতু এবার কি হয়, উইন্ডোজ ধরো মাচার দিকটা তো ওরকম ভাবে এখনো উইন্ডোজ এক্সপ্লোর করেনি, তো সেই জন্য আমার যেহেতু চেনা আছে, সেখানে গিয়ে আমি প্রমোট করে দিচ্ছি।
তো সেই জায়গাগুলোকে আমি ওপেন রাখছি যে মানে আমার এন্ড থেকে যতটা হয় ম্যাক্সিমাম করে দিতে পারি, এবং ইট ইজ গুড ফর মি অ্যান্ড ফর মাই ফিল্ম। আমি এটুকুই বিশ্বাস করি যে তুমি আমার কম টাকা দাও বেশি টাকা দাও, আমি আমার এফর্ট ফুল দেবো। নিজের গার্লফ্রেন্ডের জন্য উইন্ডোজ একটা লাক ফ্যাক্টর কাজ করেছে, হ্যাঁ সেটা তুমি জানো। একদম। তোমার এটাতে কি মনে হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেলে? দেখো সত্যি কথা বলবো, দুটোর গল্প দুরকম তো, মানে আমি জাস্ট হোপ করছি যে আমার চরিত্রটাকে নিয়ে দর্শক কথা বলবে, বিকজ শিবুদা আমায় পার্সোনালি ফোন করেছে, নন্দিতাদির কথাটাও আমাকে বলেছে যে আমার মনে হয়েছে যে তুই ইউ হ্যাভ আউটডন ইউরসেলফ, মানে যে ক্যারেক্টারটাই তুই করেছিস এত ভালো করেছিস, এত সাটল করেছিস এবং এত ম্যাচিওরলি করেছিস, এই জিনিসটা আমি তোর মধ্যে আগে দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। অ্যান্ড কিন্তু কমেডি তোমার মধ্যে ছিল আগাগোড়াই? কমেডি, হ্যাঁ কমেডি ছিল। এটাতে কিন্তু তুমি আমায় মানে কমেডি করতে সেরকম দেখবে না, আচ্ছা। আমার ক্যারেক্টারটা একদম অন্যরকম। আচ্ছা, সেই জন্য আর এটা দুটো শেড ছিল যেটা তোমরা দেখলে, একটা পাস্টের শেড দেখতে পারলে, নতুন গান যেটা বেরিয়েছে, এবং দ্যাট হিট দ্য ফাস্টেস্ট মিলিয়ন, 2.5 বোধহয়, 2.5 ক্রস করে এখন অলমোস্ট এন্টারিং 3 নাও, সো উইদিন 3 days তাও আবার। তো সেটা অনেক দিন পর হলো এরকম, তো আগে আমাদের হতো একদিনে 1 মিলিয়ন ক্রস করে যাওয়া, দুদিনে 2 মিলিয়ন ক্রস করে যাওয়া, এখন অনেক দিন পর হলো। আর আরেকটাও শেড দেখেছো যেটাতে আমি ডান্স করছি দাড়ি ফাড়ি, দুটো এর কন্ট্রাস্ট আছে, সেইটা আই থিঙ্ক মানে সবাই দেখবে, অ্যাপ্রিসিয়েট করবে। অ্যান্ড যে ডিরেক্টররা ধরো নাম করা ডিরেক্টররাই, নাম নিচ্ছি না, বা নাম করা ডিরেক্টররাই, নাম করা আমি নিয়ে নিচ্ছিলাম, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ নন্দিতা, হ্যাঁ ওরা ওরা এদের বাদ দিয়ে আমি বলছি। এবং এদের মধ্যে কয়েকজন ধরো যখনই ধরো দেখা হয় বলছি যে, বা শিবুদানন্দিতাদির সাথে আমি বলবো না কোনোদিন এরকম কনভারসেশন হয়েছে আমার, বাট হয়তো কারোর সাথে পাঠ করেছি, সে আমাকে বলছে যে তুই এত ভালো অভিনয় করছিস, কি করছিস আমার পেছনে, আমি যখন উড়ে যাচ্ছি দেখছি সবাই হাততালি দিচ্ছে, কি করছিস তুই, আর মানে তুই তো তাহলে একটু অন্যরকম কাজ করতে পারিস। আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যদি সেটা বলো তাহলে তুমি কেন কাজ করছো না, আমার সেখানেই প্রশ্ন। এবং তুমি সেই রিস্কটা নিচ্ছ না কেন, তুমি সেখানে ফিরে যাচ্ছ, নয় আবিরদা, নয় পরমদা, নয় অনির্বাণ, নয় ওই ধারার কাউকে, তো তাহলে তোমরাও তো সেই সুযোগটা দাও। তোমরা যখন দেখছো যে আমি পারফর্ম করতে পারছি, এটা কি হিপোক্রেসি বলা যায় না? বলা যায় না, একদমই একদমই। আমি তো সেটা আমার সবথেকে বড় কমপ্লেন, যে প্রডিউসার্স অর ডিরেক্টর্স, মেইনলি ডিরেক্টর্স, দে ডোন্ট ট্রাই, দে ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লোর। ওরা কিন্তু সেই একই জায়গায়, আমি তো আই লাভ আবিরদা, আই লাভ পরমদা, আই লাভ এভরিওয়ান, আই হ্যাভ নো ডিসরেসপেক্ট ফর এনিওয়ান, বাট তুমি যদি দেখো, তুমি আবিরদাকে তুমি যেভাবে ফেলুদা হিসেবে দেখেছো, যেভাবে ব্যোমকেশ হিসেবে দেখেছো, তুমি সেইভাবেই কিন্তু আজকে আবিরদাকে বহুরূপীতে দেখছো। রক্তবীজে জাস্ট একটা গোপ আছে, তাছাড়া কিন্তু লুক ওয়াইজ কিন্তু আবিরদাকে তুমি কতটা এক্সপ্লোর করেছো তুমি আমার বলো তো? লুক ওয়াইজ কিন্তু খুব একটা ডিফারেন্স তুমি দেখোনি এখনো। তো আমার কাকা বলছি, সরি, সোনাদা, লুক দেখো সেই একই, কিন্তু সবকটা লুক সেম, বাট হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, হি ইজ ওয়ার্কিং, মানে সিনেমাগুলো এত ভালো হিট করছে, লাক ফ্যাক্টর কাজ করছে, অভিনয়ের ফ্যাক্টর কাজ করছে, এভরিথিং ফলিং, মানে সব একসাথে করেছে, এভরিথিং ফেল ইন প্লেস। সেইটার জন্য আজকে আবিরদাকে সবাই সেলিব্রেট করছে, সবাই নিচ্ছে। আমার কি হয়ে গেছে, ধরো আমি যদি লুক ডিফারেন্ট, এখন কি হয়েছে, এবার আমি চেষ্টা করছি লুক ডিফারেন্ট ট্রাই করার, যেটা মানসারাতে তুমি যদি বলতে পারো, মানসারাতে আই হ্যাভ ট্রাইড, সেটাও যদি লোকে না নেয়, সেটা তখন আমার উপর চলে আসবে যে এবার এটা করার পরেও তো তাহলে তুই কাজ করলি না, তাহলে এবার আমি কি বলবো। বাট আগেন দ্যাট ইজ আ নিউ প্রডিউসার, নিউ ডিরেক্টর, আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে যতটা পারবো, ওরা যতটা পারবে প্রমোট করার ফিল্মটা, সেটাই বলছি। মানে তোমরা যারা ধরো প্রমিনেন্ট, তাহলে তোমরা আমাদেরকে নিয়ে চেষ্টাটা করছো না কেন? মানে বম্বেতে তো অভিনেতাদের অনেক রকম সুযোগ খুলে দেওয়া হয়, ওখানে তো নেপোটিজম প্রচুর কাজ করে, এখানে নেপোটিজম কোথায়? এইটুকু তো ইন্ডাস্ট্রি, নেপোটিজম আর কি আছে? মানে সেখানে নেপোটিজম যদি হতো তাহলে আমার ফিল্ম এতদিন রিলিজ হয়ে গেছে, ভানুপ্রিয়া ভূতের হলে তাহলে 25শে ডিসেম্বরে সিনেমা হলে চলছে, সেটা তো করা হয়নি। আমার মা তো সেই আমার সিনেমাটাকেই সবার আগে বিজিয়ে দিয়ে 23শে জানুয়ারি করে দিল, তো সেখানে নেপোটিজমের কোনো কথাই নেই। সেই জন্য আমার মনে হয় যে এই জিনিসগুলো আই থিঙ্ক পরিচালকদের এটা আরেকটু মানে ভাবা উচিত, এবং যারা আমাদের মতো অভিনেতারা আছে, আমি বলছি, আমি অঙ্কুশ, আরো কি ইয়াশ, বা এরা আমাদের এই যারা বলছি কমার্শিয়াল জোনের যারা আছি, তাদেরকে আরেকটু করে সুযোগ দেওয়ার। ঠিক মানে একটা কথা বলো, 2025 সালটা খুব হার্শ জিনিসপত্র আমরা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখলাম, খুব নোংরা জিনিস বেরিয়ে এলো, এবং যারা এর মধ্যে রয়েছে, নাম না করে বলছি, তারা তোমার সিনিয়র, মানে তোমাদের কাজের বেসিসেও সিনিয়র এবং বয়সেও তারা সিনিয়র। কি মনে হয় মানে? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে ধরো আজকে আমার ফ্যান ক্লাব যদি কাউকে টার্গেট করে, কিন্তু আমি জানি না, এটা আমার থট প্রসেস, আমার ফ্যান ক্লাব যদি কাউকে আজকে টার্গেট করে, তাদের নামে যদি 4টে খারাপ কথা বলে, আই উইল কাম আপ উইথ আ ভিডিও, বা আই উইল অ্যাড্রেস
টু এভরিওয়ান যে এটা করো না ভাই। হ্যাঁ, এটা আমার আপব্রিঙ্গিং বলো বা এটা আমার থট প্রসেস, তুমি যদি এটা করো তাহলে তুমি আমার ফ্যান নয়, আর যাই হোক না ফ্যান না, মানে এরকম ধরনের ফ্যান আমি চাই না। মানে তুমি যদি আমার ফ্যান হও, তুমি অন্যকে খারাপ বলো, বাট গালাগালি দিও না, রেপ কমেন্টস দিও না, ডেথ থ্রেটস দিও না। আই এম স্ট্রিক্টলি এগেনস্ট অল দিস। আমি ওরকম ধরনের মানুষ না, আর আমি চাই না যে আমার ফ্যানেরাও এগুলো অন্য কাউকে ওরকম ভাবে বলুক। আর তুমি যদি সত্যি দেখো, আমার হয়তো লিমিটেড ফ্যান, বাট তারা কিন্তু কোনোদিনও কাউকে খারাপ কিছু বলে না। আমার নামে যখন অন্য ফ্যান ক্লাব থেকে আমার পেজে এসে কমেন্ট করা হয়, তারাও কিন্তু কমেন্ট করে, বাট কোনোদিনও গালাগাল দিয়ে কমেন্ট করেনি। থ্যাঙ্কফুলি আই হ্যাভ আর্নড দোজ ফ্যান্স। তো সেই জিনিসটা আছে, যারা গালাগাল দিচ্ছে, যারা রেপ থ্রেটস দিচ্ছে, যারা ডেথ থ্রেটস দিচ্ছে, তো এটা তো তাদের আইডলকে এসে তাদেরকে বলা উচিত না যে তুমি যদি আমায় ভালোবাসো তাহলে এটা করো না, তাহলে ইউ আর নট মাই ফ্যান, আই এম নট আ পার্সন লাইক দিস, আই এম নট সাপোর্টিং ইউ ইন দিস। এটা তো তোমার দায়িত্ব। ঠিক, তুমি আজকে সেই জায়গাটাতে আছো, এটা তো তোমার দায়িত্ব যে তুমি এগিয়ে এসে মিডিয়াকে ইয়ে করো, অ্যাড্রেস করো। তো এটা পুরোপুরি ইট ইজ ইয়োর, মানে কি বলবো, মানে আমরা এমন একটা মানুষ হয়ে গেছি, ধরো আমাকে হয়তো 10 জন চেনে, বুম্বাদাকে হয়তো 1 লক্ষ জন চেনে, দেবকে হয়তো 1 লক্ষ লোক চেনে, জিতকে হয়তো 1 লক্ষ লোক চেনে, তাদের দায়িত্বটা আরো বেশি। তারা তো এগুলোকে 100%, তাদের কেউ যদি কোনো ফ্যান ক্লাব কমেন্ট করে, ইট ইজ কমপ্লিটলি অন দেম। ইউ ক্যানট মানে জাস্ট স্টে কোয়াইট অ্যান্ড সিট ব্যাক। ঠিক, তোমার যেদিনকে সিনেমাটা রিলিজ করছে, ভানুপ্রিয়া ভুতুড়েটার আরেকটি বড় সংস্থার, প্রযোজনা সংস্থার একটি ছবি রিলিজ করছে। এই যে আমি দুটোই বলে দিলাম, দুটো ছবি রিলিজ করছে, মোট 3টে ছবি রিলিজ করছে। এই দুটো ছবি রিলিজের মধ্যে এই যে এত কথা শোনা যাচ্ছে, টিকিট, সিনেমা হলে ম্যানিপুলেশন, টিকিট আগে থেকে কেটে নেওয়া, এগুলো সব এখন দর্শকরা জানতে পেরে গেছে, তাই আমরা এই নিয়ে কথা বললে খুব একটা অসুবিধা হবে না। এটা মাথায় কাজ করছে, আমার ছবিটা যদি পিছিয়ে যায় এক্ষেত্রে এই এতগুলো টিকিট যদি আমরা না কিনতে পারি। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেবো, জানি না সেটা তোমরা রাখতে পারবে কিনা। বুক মাই শো, ওখানে তুমি যদি অর্গ্যানিক্যালি দেখো, বুম্বাদার সিনেমা আছে, রাজদার সিনেমা আছে, যেখানে শাশ্বতদা আছে, তাদের যে নাম্বার অফ ইন্টারেস্টটা ওখানে আছে, ইন্টারেস্টেড যেটা আছে, তাদের থেকে 1100 হলেও 1200 হলেও আমরা এগিয়ে। এটা কিন্তু অর্গ্যানিক্যালি, এটা কিন্তু টাকা দিয়ে করা না, বা এটা কিন্তু নিজে থেকে কাউকে করা না। আমি গিয়ে চেক করলাম, এটা তো দেখো, এটা কমপ্লিটলি অন দর্শক, যে তারা সেই সিনেমাটাকে পছন্দ করছে কিনা। এবং যারা করে এই জিনিসগুলো, যে আগে থেকে টিকিট কেটে নেওয়া, কি লাভ হয় বলো তো? তোমার মাথায় কাজ করছে যদি এটা হয়, সেক্ষেত্রে তো তোমার মাথায় কাজ করছে যে যদি এটা, আমরা এটা দেখেছি বলে, অতীতে দেখেছি বলে, জানতে পারছি বলে আমরা বলছি। আমি তোমায় তাও বলছি, যদি সেটাও হয়, যদি সিনেমা ভালো হয়, তোমার চলতে বাধ্য। স্বার্থপর দেখো, এমন একটা অড টাইমে রিলিজ, সিনেমা ভালো চললো, তো ভালো চললো। তুমি যদি শিবুদাদের হামি বলো, অড টাইম রিলিজ, মানে এত ভালো ব্যবসা দিয়েছে। তো এই সিনেমাগুলো তো হয়েছে, এরকম তো না যে মানে সবসময় যে ওই ভালো টাইমে এসছে আর ভালো সিনেমা চলেছে, এ তো না। ঠিক, শিবুদারা তো এই বহুরূপী থেকে আই থিঙ্ক পুজোর স্লট নেওয়া শুরু করেছে। তার আগে তো শিবুদারা এমনি নর্মাল স্লটে সিনেমা করতো। তো তাহলে তো এত ভালো চলেছে সিনেমা। তো সেখানে তো তারা দে হ্যাভ প্রুভ দ্যাট দে ক্যান গিভ ইউ গুড ফিল্মস, যেটা তুমি প্রাইম টাইমে আনতে পারো। সেই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছেও সেটাই ইম্পর্টেন্ট, যে তুমি যতই করে নাও ভাই, আমার মনে হয় যে এখনো দর্শককে তুমি ভালো সিনেমা দিলে তারা সেটাকে দেখবে এবং সেটা নিয়ে কথা বলবে। ঠিক, আমি একদম শেষের দিকে চলে এসেছি, কয়েকটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, এই যে মা একটা বড় দায়িত্বে রয়েছে, তুমি তার ছেলে, এই যে তুমি বলছো যে সুবিধা তুমি পেলে না, আমার মাই আমার সিনেমাটাকে পিছিয়ে দিল, সে ঠিক আছে, কিন্তু মায়ের সঙ্গে মায়ের ডিসিশন নিয়ে কোনোদিন মতবিরোধ হয়? যে এই যে এখন একটা স্ক্রিনিং কমিটি হয়েছে, কেউ একজন শুনলাম যে অনুরোধ করছেন যে স্ক্রিন কমিটিটাকে ডিসলভ করে দেওয়ার, এই এত কিছু মায়ের সাথে কোনোদিন বনিবনা হয়নি, কোনো বিষয় নিয়ে হয়েছে কখনো এই এত সিদ্ধান্তের মধ্যে? না, আমি কেন বলি, আমি প্রথমত হচ্ছে আমি তুই তো বুঝতে পারো যে বাড়িতে চলছে যখন গোটাটা, ইউ নো এভরিথিং, টি অ্যান্ড বি, আই নো এভরিথিং। বাট কি বলতো, মানে আমি কোনোদিন, আমি হয়তো সাজেশন দিতে পারি, বাট কোনোদিনও আমি বলি না যে তুমি এটা করো না, বিকজ এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর ইন্ডিভিজুয়ালস। মায়ের কাজটা আলাদা, আমার কাজটা আলাদা। আমি মায়ের কাজের মধ্যে ঢুকবো না, মা আমার কাজের মধ্যে ঢুকে না। তো সেই জায়গাটাকে না আমরা ফ্যামিলিতে আলাদা রাখি। যেরকম ইনফ্যাক্ট কৌশানীর ক্ষেত্রেও তুমি যদি বলো, ওর চয়েস অফ ওয়ার্ক ইজ হার্স। আমি কিন্তু কোনোদিনও বলি না যে না এই চরিত্র করবে না, এই সিনেমা করবে না, এটা ও আমাকে বলে না, ভাইস ভার্সা, সেম গোজ ফর বোথ অফ আস। তো এইটা আমরা মেনটেন করি। অ্যান্ড আমরা কিন্তু বাড়িতে যখন সেম টেবিলে বসি, তখন কিন্তু আমরা সিনেমা নিয়ে কথা বলতে চাই না, মানে বিকজ এত সারাদিনে সিনেমা নিয়ে কথা বলি, প্রমোশন নিয়ে কথা বলি, মা ইম্পা নিয়ে কথা বলে, স্ক্রিন টাইমিং নিয়ে, স্ক্রিনিং কমিটি নিয়ে কথা বলে। তো সেটার বাইরেও একটা আমাদের দুনিয়া আছে। আমরা কিন্তু তখন সব অন্য কথা, মানে আউট অফ অল দিস কথা। ওখানে তখন আমাদের বিচিং চলে, এইসব চলে, সব কিছু চলে, বাট ওগুলো ইজ কমপ্লিটলি আউট অফ দিস।
এবার মা যে অবভিয়াসলি যেটা তুমি বললে যে দায়িত্বটা আছে এবং যে স্ক্রিনিং কমিটিটা করা হয়েছে এটা করতে হয়েছে, কোথাও কিন্তু নেই। কেন করতে হয়েছে? কারণ সেই নোংরামিটা হচ্ছিল এখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, সেই জন্য। বাংলা ইন্ডাস্ট্রি কি মনে হয় একসঙ্গে আছে না নেই বলো তো? না, নেই। আমি তো সত্যি কথা বলছি নেই, মানে বিকজ আমি তো সবটাই দেখি বাড়িতে বসে বসে, ইম্পার কথাও শুনি, স্ক্রিনিং কমিটির কথাও শুনি, তো নেই, একদমই নেই। ওই যে বলে যে আমরা একসাথে আছি, যে ইউনিটিটা সাউথে আছে, যে ইউনিটিটা মালয়ালম ফিল্মসে আছে, যেটা হিন্দি ফিল্মসেও আছে, সেটা আমাদের বাংলা সিনেমায় নেই। সেই ইউনিটি ইজ মিসিং। যে যতই তোমার প্রিমিয়ার দেখা হলে কাঁধে হাত দিক জড়িয়ে ধরুক, সে তোমার সাথে নেই। আমি এটা কনফার্ম, আমি বলে দিতে পারি, লিখে দিতে পারি। সম্ভাবনা আছে কখনো আমরা ভালো একটা বাংলা ছবি সবাই মিলে সেলিব্রেট করবে, সব কটা হাউস একসঙ্গে যাবে প্রিমিয়ারে একটা ভালো বাংলা ছবিতে, এরকম মনে হয় কখনো? একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমি আর সোহম, আমাদের সামহাও খুব ভালো বন্ডিং হয়ে গেছে, খুব জেল আপ করেছি আমরা নিজেদের মধ্যে, বিকজ আমাদের থট প্রসেসটা অলমোস্ট সিমিলার। তো সেখানে ও আর আমি কথা বলছিলাম যে লিভিং আগের জেনারেশন, মুম্বাদা, দেব, জিৎ, এদের জেনারেশন ছেড়ে দিয়ে আমরা যারা এখন কাজ করছি, ও, আমি, তারপর যারা নতুন নতুন আরও যারা আমরা কাজ করছি, বিক্রম, মানে আমি বলছি আমাদের এই জনের, অঙ্কুশও আসছে তাদের মধ্যে। তো অঙ্কুশ আমাদের থেকে একটু সিনিয়র, বাট ওকেও আমরা ধরছি সেম এজ গ্রুপ। তারা যদি একটা এটা করতে পারি, মানে এটা আমি আরো ডিসকাস করছিলাম যে এটা আই উইল টেক ফরওয়ার্ড আফটার দ্য ফিল্ম ইজ ডান, যে যদি একটা এরকম করা যায় যে মানে আমরা ডিসাইড করি যে যখনই আমাদের ফিল্ম বেরোবে উই অল উইল সাপোর্ট ইচ আদার। বাহ, বুঝতে পারছি? আমরা জাস্ট একটা টকিং টার্ম, সবাই একটা যদি রাউন্ড টেবিলে বসে একটা আড্ডা মেরে যদি করা যায়, ভাই এটা কি তোরা কি রাজি আছিস, সবাই যদি হ্যাঁ বলে, তাহলে উইল গো হেড। সেটা যেই হোক, নতুনকে আমরা সাপোর্ট করবো, ওরা আমাদেরকে সাপোর্ট করলো, এটা ইজ গুড ফর আওয়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড গুড ফর দ্য পিপল। আমরা যাদের মধ্যে এটা হেলদি কম্পিটিশন। তোমরা ভাবছো তোমাদের 1 ইয়ার বা 2 ইয়ার বা 3 ইয়ারের সিনিয়ররা এই কথা, এই জায়গাটা ভাবতে পারছে না? আমি জানি না, এটা তো আমরা ভেবেছি, ওইটা তোমায় তাই জন্য বললাম যে আমাদের মাথায় এই থট প্রসেসটাই এসছে। তো উই আর ওকে উইথ ইট, উই আর ওকে টু গো হেড অ্যান্ড সাপোর্ট ইচ আদার। যারই ফিল্ম আসছে আমরা সাপোর্ট করবো। যদি সেখানে মনে হয় যেটা বম্বেতে হয়, যদি সেখানে মনে হয় যে ও আমাকে রিকোয়েস্ট করলো, ভাই একটু দেখ না তোর ফিল্মটা যদি 2 সপ্তাহ পড়ানো যায়, তো আমি সেখানে হ্যাঁ বললাম। যদি আমার মনে হলো যে আমার প্রডিউসার সেটাতে রাজি আছে আমার সাথে, উইল টেক ইট ব্যাক। আমি ওকে হয়তো বললাম যে ভাই তুই একটু দেখ। তো সেইটা যেন মিউচুয়াল থাকে, যেটা বম্বেতে হয়, যেটা সাউথে হয়, সেটা আমাদের এখানে হয় না। সবাই কম্পিটিশন করে ওই একই ডেটে রিলিজ করবো আমরা। একটা হরর কমেডি ছবি, এবং এই হাউসের প্রথম হরর কমেডি ছবি, ভীষণ বড় একটা দায়িত্ব রয়েছে। মানে সিনেমাটা যদি ঠিকঠাক না যায় তাতেও তোমাকে বলবে, আর যদি সিনেমাটা ঠিকঠাক যায় বলবে যে, অনেকেই বলবে যে এটা কন্টেন্টের জন্য বেরিয়েছে, উইন্ডোজ প্রোডাকশনের একটা বিশাল ব্যাপার আছে আগে থেকে। তোমার মধ্যে কি কাজ করছে, মানে মাথায় কি চলছে এই মুহূর্তে? আমার মধ্যে যেটা চলছে হচ্ছে যে দেখো অভিনেতা হিসেবে আমরা যেটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার সিনেমাটা ভালো হোক। তাহলে কি হবে, বলতে পারবে যে বনির সিনেমা ভালো চলেছে, মিমি সিনেমা ভালো চলেছে, সোহমের সিনেমা ভালো চলেছে, স্বস্তিকা সিনেমা, এটা বলবে ওরা। তার সাথে তো বলবেই যে ডেফিনেটলি উইন্ডোজের প্রোডাক্ট ভালো হওয়ার ছিল, সেটা বলে। বাট একটা কি হয় যে ওই নামটা তো জুড়ে যায়, যে ভালো সিনেমাটাতে ও ছিল, ওকে নিয়েও সিনেমা কাজ করছে। তো সেই জন্য হোপিং, ফিঙ্গার্স ক্রস, টাচউড, এভরিথিং, যে সিনেমাটা ভালো হোক। যেটা আমার জন্য পার্সোনালি আই উড সে ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমার যে একটা ফেজ গেছে সেখান থেকে আমার একটা দরকার যে বড় সংস্থা থেকে যখন সিনেমা আসছে সেটা ভালো কাজ করুক। ঠিক, তাহলে সবাই আরো 4 জন কথা বলবে যে তাহলে বনিকে কাজ করা যেতে পারে আবার। ঠিক, তো সেই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, সেটা নিয়ে একটা কাজ করছে। আরেকটা যেটা কাজ করছে হচ্ছে যে উইন্ডোজ মানে প্রচুর লোক আসে সিনেমাটা দেখতে, তো সেই সিনেমাটাতে আসলে আমার চরিত্রটাকে দেখে যেন বলে যে বনি খুব ভালো কাজ করেছে। আই ওয়ান্ট টু বি টকড অ্যাবাউট, আমার যেটুকু ক্যারেক্টার আছে, যেটাই আছে সিনেমাটাতে, এবং সেটাতে যেন লোকে চর্চা করে এবং বলে যে এই ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে। এটা কি হয়েছে, যেটা আগে আমি বললাম ফার্স্টে, এই যে মাল্টি স্টার কাস্ট, তো প্রচুর জন আছে, চোখটা অন্যদিকে চলে যেতে পারে, অন্যদিকে যেতেই পারে। তো সে তার মধ্যে থেকেও যেন আমাকে নিয়ে কথা হয় বা আমার ডায়লগ 4 জন মনে রাখে, সেইভাবে আমাকে ডেলিভারি করতে হবে, সেটা আমার মাথায় সবসময় ছিল। যেদিন আমরা সবাই একসাথে বসে স্ক্রিপ্ট শুনছি, সেদিনও কিন্তু আমি যখন আমার ক্যারেক্টারটা বারবার শুনছি, তখন মনে করছি যে মানে আমি কি করতে পারি যেটা থেকে সবাই আমার টেক অ্যাওয়ে থাকে, কিছু দর্শকের টেক অ্যাওয়ে থাকে। এই সিনেমাটা কি দেখলি, এই বনি জানিস তো এরকম একটা কি করেছে, ওই জিনিসটা যেন কথা বলে, বা এই ওর ডায়লগটা হেভি ছিল, এইটা হেভি বলেছে, ওই টাইপের একটা কিছু। তো সেই জিনিসগুলো এখনো আমার মধ্যে কাজ করছে, যেন এইগুলো লোকে নোটিস করে। বনি ভূত তো ক্ষতি করে, আমরা ছোটবেলা দেখেছি ভূত ক্ষতি করে। তোমার জীবনে মানুষরা ক্ষতি করেছে? একদম স্ট্রেটলি বলো। মানুষরা ক্ষতি হ্যাঁ করেছে, ডেফিনেটলি করেছে। অনেকে মানে আমার অজান্তে আমার পিছনে অনেক কিছু করেছে। মানে আমি যে সিনেমায় আছি সেই সিনেমা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, সেটা ইনিশিয়াল স্টেজে আমি বলছি, ফার্স্টের দিকে। আমার এগেনস্টে কেস করা হয়েছে, অনেক কিছু। আমি তো বলছি, মানে আমার এগেনস্টে যাদেরকে আমি ভালো ভাবতাম
কেউ কিছু হয়তো আমাকে একটা গিফট করেছে, সেটাকে পরে বলেছে যে না এটা তোমার সিনেমা রেমিনেশন থেকে মাইনাস করে নেওয়া হচ্ছে। তো এরকম অনেক কিছু হয়েছে আমার সাথে। তো এটা ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ইন্ডাস্ট্রি, ইট ইজ আ পার্সেল অফ লাইফ। সো আমার মনে হয় যে এগুলো এভরিথিং আই হ্যাভ লার্নড, এগুলো থেকে সব শিক্ষা নিয়েছি, এগুলোকে আমার মনে হয় যে সবটাই আমি শিখেছি এগুলো থেকে। ঠিক, আমার সাথে যা যা হয়েছে, এই যে তুমি এটাই বলো না, এই যে ইডির যে ঘটনাটা যেটা এত বড় হাইপড হলো, এখন তো সবাইকেই মোটামুটি ডাকছে, এখন তো আর অত হাইপড হচ্ছে না। আমি যেহেতু ফার্স্ট ছিলাম অ্যাজ অ্যান অভিনেতা, তাই জন্য আমারটা এতটা সেলিব্রেটেড হয়েছে। আমি বলছি না যে আমাকে ছোট করা হয়েছে, আমি বলছি সেলিব্রেট করা হয়েছে আমাকে। এতজন মিলে আমার উপর হামলে পড়েছিল তখন, ঠিক আছে, বাট আই ডিড আ মিস্টেক, সেটার জন্য আমি ভুগেছি। আমার হয়তো একটা এগ্রিমেন্ট করা উচিত ছিল, যেটা আমি করিনি। এখন আমি কি করি ওই জন্য, ওটা আগেন যেটা বললাম যে ভুল থেকে শেখা, তো সেই জন্য এখন হয়তো আমি একটা ছোট কাজ করলেও সেটা এগ্রিমেন্ট করে করি। ঠিক, সেটা ইজ লার্নিং। আই টেক এভরিথিং অ্যাজ আ লার্নিং টু। ঠিক। আমি জাস্ট প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে দিলাম, যেই প্রশ্নটা করলাম তার ঠিক উল্টোটা। বনি কারোর ক্ষতি করেছে? না, এটা পারবো না। মানে তুমি যদি আমায় চিনে থাকো, এত বছর হয়ে গেছে, আই এম স্টিল দ্য সেম, এন্ড আমি সত্যি পারবো না। মানে কারো জোর করে ক্ষতি করতে আমার মন থেকে আসবে না বেসিক্যালি। আই এম সাচ আ পারসন, মানে এটা আমি তোমার জাস্ট নট ফর দ্য ক্যামেরা, তুমি ক্যামেরার বাইরেও আমার সাথে মিশো, আমি এরকমই। মানে সো এভরিওয়ান নোজ। এন্ড তোমাদের জার্নালিস্টদের মধ্যে তুমি যদি এমনিও তোমরা জানো যে আই হ্যাভ বিন অলওয়েজ ভেরি কি বলবো, ভদ্র, কোঅর্ডিয়াল টু এভরিওয়ান। আমি কারোর সাথে কোনোদিন এরকম বলিনি না ও আসছে ওকে আমি ইন্টারভিউ দেবো না, এ আসছে না ওটা একটু পিছিয়ে দে। আমার মধ্যে ওই জিনিসগুলো আসেনি। আমি অলওয়েজ ফিল যে এটা তোমাদের কাজ, তোমরা তোমাদের কাজ করছো, আমি আমাদের কাজ করছি। সেটাতে যদি কঠোর প্রশ্ন আসে, সেটাও তোমাদের পার্ট অফ জব। আমি যেরকম ছোট্ট এক্সাম্পল আগেন, যারা আমাকে নিয়ে ট্রোল করতো, ওই ইউটিউবার্স, তাদের সাথে আমাকে যখন প্রমোশন করতে হয়েছে, তারা আমাকে এসে ভয় ভয় জিজ্ঞেস করেছে, দাদা তোমাকে তো আমরা ট্রোল করি, তাহলে কি, এই তো কি ছেলেটার নাম প্রিন্স, রিসেন্টলি কিছুদিন আগে আমাকে ও এসেছিল, ওর আবার আমি নাম বলে তো হ্যাঁ, তো সে আমাকে এসে বললো যে আমি তো তোমার সব সিনেমাকে রোস্ট করি। আমি বললাম ঠিক আছে, দ্যাট ইজ ইয়োর জব, নো প্রবলেম। তুমি যতক্ষণ না আমার পার্সোনাল লাইফকে অ্যাটাক করছো, আই হ্যাভ নো প্রবলেম। তুমি আমার কাজ নিয়ে যত ইচ্ছা খারাপ বলো, আই হ্যাভ নো ইস্যুস। তো আমি ওরকমই, আই এম লাইক দিস অনলি। এটা আমার কোনো দিখাওয়া না, আমার কোনো মুখ হটা না। আই ডোন্ট হ্যাভ আ মাস্ক। আমি যা ওপেনলি বলার বলে দিই, তো বললাম আমার লোকেরা ক্ষতি করেছে, আমি ওপেনলি বলি, এগুলো আছে। বনি ভালো ডান্সার, বনি ভালো গেমার, না বনি ভালো অভিনেতা? 1 2 3 তে রাখো। এই রে সাংঘাতিক। অভিনেতারা তো দেখো, মানে এটা হচ্ছে আমার ভালোবাসা বেসিক্যালি, মানে গেমিং নয়, গেমিংটা ইজ আ হবি বুঝছি। আচ্ছা, ভালোবাসা হচ্ছে অভিনয়। ডান্সটা পারতাম না, শিখেছি, এবং শেখার পর অনেকে বলছে কি বলছো বরবাদ পারবো না আমি, তোকে কি বলছো? ওইগুলোতে প্রথম দিকের ছবিটা সত্যি শিখেছি। মানে আমি তখন, তার আগে তো ক্রিকেট খেলতাম, ক্রিকেটারদের যা হয়, তুমি যদি ক্রিকেটারকে নাচতে বলো, মানে মারাত্মক চাপের ব্যাপার হয়ে যাবে। কিছু কিছু এক্সেপশন আছে, যেরকম শ্রেয়াস আইয়ার খুব ভালো ডান্স করে, হরভজন ভালো ডান্স করে, তো ওরা কিছু কিছু না আছে এক্সেপশন, বাট মোস্টলি তুমি দেখো খুব স্টিফ হয়। আমাদের খেলাটাই তো বসে যায় শরীরে, তো ওর বাইরে কিছু জানতাম না। এখন ওটাকে ভাঙতে আমাকে টুবানদা খুব হেল্প করেছিল। টুবান, তো দ্যাট টাইম আই জাস্ট মানে গট আ কল ফ্রম রাজদা এন্ড বলেছিল যে কমার্শিয়াল ফিল্ম, নাচ থাকবে, গান থাকবে, সব কিছু থাকবে। সো তখন আমি শিখতে শুরু করি। তখন আমি তার আগে তো শুধু অ্যাসিস্ট করছিলাম, অত মাথায় নেই যে এইসব করতে হবে আমাকে। তো তখন শিখলাম, এবং শিখে ফাইনালি ওই স্টেপসগুলো যখন এলো, ফার্স্টের দিকে খুব প্রবলেম হতো, বিকজ কি হতো, লিপসিং তার সাথে ডান্স হেঁটে যেতাম ফার্স্টের দিকে। এখন ইউজড হয়ে গেছে, এখন কি হয়, অন স্পট দিলেও তুলে নিই। আর এখন তো পুরো দেখছি যে একদম জনার, যেই জনার দেখছি সেই জনারে ডান্স করছে। আমি একদম শেষের দিকে চলে এসেছি, জাস্ট কয়েকটা র্যাপিড ফায়ার 5টা প্রশ্ন করবো। ওকে, ফার্স্ট প্রশ্ন র্যাপিড ফায়ারের, প্রথমে হোটেলে গিয়ে কি চেক করো, বাথরুম না বিছানা? বিছানা সবার আগে, বিকজ আমার কমফর্টটা সবার আগে। ঠিক। দ্বিতীয় প্রশ্ন, ভূত বেশি ভয়ঙ্কর না মানুষ? মানুষ তো দুরকম দেখায় মুখ, তাই জন্য বোঝা মুশকিল। কমেডি করতে গিয়ে সব থেকে বড় বিপদ কখন হয়? কমেডি যখন তুমি এক্সট্রা করে ফেলো, মানে যেটুকু দরকার। আমার মনে হয় কমেডি ইজ সাচ আ থিং, যেটা আমি শিখেছি বা সবার থেকে দেখে যেটা শিখছি, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ভেরি সাটল। তোমার ওই টাইমিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি একটু বেশি করে ফেলো, লোকে বলবে হ্যাঁ যাচ্ছে, যদি একটু কম করে ফেলো বুঝতে পারবে না কি হলো, কি বললো, বেরিয়ে যায়। ওই টাইমিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর ওই পাঞ্চ লাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি যেটা বলছো সেটা তুমি ঠিক করে ল্যান্ড করতে পারছো। যদি সুন্দরী কোনো ভূতকে চুমু খেতে হয়, পারবে? না, আমার যে ভূত আছে সে আমার মেরে ফেলবে। ভূত বলছি, কিন্তু আবার আমি কোনো নায়িকার কথা বলছি না। ভূত মানে তো আমার সাথে, দেখো আমাকে আর কি ছেলে ভূত চুমু খেতে আসে, নায়িকা কোনো মেয়ে ভূতই চুমু খেতে আসবে? যদি এখন যাই না, এখন তো সব দিকে চলে। হ্যাঁ ঠিক।
আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি কৌশানী একটি ভূত হয় তাহলে তুমি কোন ভূতটাকে ওকে রাখতে চাও? সুন্দর মিষ্টি ভূতের মধ্যে অনেক কটা আছে, তুমি কোন, শাকচুন্নি হয়, পেতনি হয়, এগুলো তো সব বাজে না। তুমি কোন কোন ভূতটাকে রাখতে চাইছো ওকে? একটু হট অ্যান্ড হ্যাপেনিং উইচ টাইপের, ওই যে রেড রঙের একটা ইয়ে। হ্যাঁ। একদম শেষ প্রশ্ন, সব থেকে এখনো অবধি চিল সত্যিকারের ভূতের যখন ফার্স্ট হয়েছে কোনো সময়, যে কোনো সময় সেটা একটা ইরি হতে পারে, একটা ইয়ে হতে পারে, সেটা যদি একটু বলো। আমার রিসেন্টলি হয়েছে, আমরা সব বন্ধুরা, কৌশানী, আমি প্লাস আমাদের অল অফ আওয়ার ফ্রেন্ডস, উই ওয়েন্ট ফর ট্রিপ বালিতে। অ্যান্ড বালিতে একটা ভিলা নিয়েছিলাম আমরা। সো সেই ভিলাটা না একটু সেক্লুডেড ছিল, একটু মানে দেখলাম আমরা যখন পৌঁছচ্ছি যেখানে সব হ্যাপনিং ভিলাস গুলো, তার থেকে একটু দূরে চলে যাচ্ছি, একটু ভেতরে ঢুকে। আর অ্যাকচুয়ালি কোনো কোনো লাইট নেই ওখানটাতে, বিকজ ইন্দোনেশিয়া এখনো অতটা ডেভেলপড। তো সেখানটাতে ঢুকে দেখলাম কোনো লাইট নেই, হঠাৎ করে জঙ্গলের মাঝখানে একটা বিশাল মারাত্মক সুন্দর বাংলো। ঢুকলাম ওখানে, আমাদের যে রুমটা ছিল সব থেকে বড় ছিল সেটা একটা সাইডে, তারপরে একটুখানি গ্যাপ দিয়ে পরপর আরো 5টা রুম যেখানে আমাদের সব বন্ধুরা ছিল। তো আমরা ওখানে ঘুমিয়ে পড়েছি, রাত্রিবেলা ফার্স্ট দিন ট্রাভেল করেছি, প্রচন্ড টায়ার্ড। সো উই ওয়েন্ট অফ টু স্লিপ। হঠাৎ করে কৌশানী বোধহয় আমাকে পরে, মানে তখন ওই ইনসিডেন্টটার পরে বললো যে কৌশানী আওয়াজ পেতে শুরু করলো যে কেউ দরজা নক করছে জোরে জোরে, প্লাস দেওয়ালে মারছে, সেটার আওয়াজ পাচ্ছে, পরিষ্কার আওয়াজ পাচ্ছে। তো সেটা থেকে ওর ঘুম আসছিল না, তো ওদিক থেকে ঘুরে আবার উঠে পড়েছে। এবার উঠে বসে লাইটটা জ্বালিয়েছে, তখন আবারও ওরকম আওয়াজ হয়েছে, তখনও ভয় পেয়ে আমাকে জাগিয়ে দিয়েছে। জাগিয়ে দেওয়ার পর আমি হঠাৎ করে যখন উঠলাম, আমি পরিষ্কার দেখলাম একটা কালো ফিগার ব্যাক টুতে, মানে ফ্রন্টাল না, জাস্ট হেঁটে বেরিয়েছে। এবং আমি এরকম চিল্লালাম, মানে টপ অফ মাই ভয়েস, যে ওই 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 কোথায় আছিস, এরকম পুরো প্রপার করলাম, চিল্লালাম। হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ ব্ল্যাঙ্ক, আমি জানি না আমার সাথে কি হলো, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, আমি আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড উইথ মি। আমি কৌশানকে জিজ্ঞেস করলাম, আমি কি এগুলো জেগে দেখলাম? তুমি কি দেখলাম? আমি কি জেগে কারোর সাথে কথা বলছি? আমি বললাম হ্যাঁ। আমি ভাবছি তুমি কাকে বলছো, মানে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি প্রপার দেখেছি একটা পুরো ফুল ব্ল্যাক, ফুল বডি মুভ আউট করলো এরকমভাবে দরজা থেকে। অ্যান্ড তো তখন কৌশানী প্যানিক করে আমার বন্ধুদের ফোন করা শুরু করলো। সামহাও ফোন যাচ্ছে না, ফোন নেটওয়ার্ক নেই। আবার ওই ফ্লাইট মোডে দিয়ে আবার করলো, সামহাও নেটওয়ার্ক এলো, ওদেরকে ফোন করা হলো, ওরা তাড়াতাড়ি করে এলো, সবাই মিলে ডিসকাস করলাম। অদ্ভুতভাবে টাইম চেক করলাম, তখন 3:20 যখন সবাই এসে, তার মানে বুঝলাম যে 15 মিনিট আগে ব্যাপারটা হয়েছে, মানে 3:05-10 মধ্যে হয়েছে। আর আমরা সবাই ওটাকে ডেভিলস টাইম বলি। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। আমি এখনো জানি না যে আমি কি দেখেছি। আর আমি বারবার কৌশানীকে বসে, তুমি শিওর যে আমি জেগে চিল্লিয়েছি এই করে? বলছে হ্যাঁ। আর পরের দিন আমরা সিসিটিভি চেক করালাম, ওখানে বাইরে কিছু নেই। আমরা ভেবেছিলাম ফার্স্টে হয়তো ওই জঙ্গলের মধ্যে হয়তো কোনো বাঁদর, শিয়াল ফিয়াল কিছু ঢুকে এসছে, বাট কিচ্ছু নেই। সিসিটিভিতে পুরো ক্লিন ফুটেজ, কিচ্ছু দেখা গেল না। মানে অদ্ভুত মানে ইনসিডেন্ট আমাদের সাথে ঘটেছে। ঠিক এরকম একটা অদ্ভুত ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। এইটা যদি দেখতে হয়, কিভাবে দেখতে হবে, কিভাবে কোথায় দেখতে হবে? একদম 23শে জানুয়ারি ভানুপ্রিয়া ভূতের হোটেল আমাদের সিনেমা রিলিজ করছে। হরর কমেডি, তার সাথে রোম্যান্স আছে, অ্যাকশন আছে, সেন্টিমেন্ট আছে, সব রকম এলিমেন্ট আমরা দিচ্ছি আপনাদেরকে আমাদের হোটেলে। আপনারা চেক ইন করুন, আসুন, খাওয়া দাওয়া করুন, এনজয় করুন ফিল্মটাকে। অ্যান্ড আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে মানে খুব ভালো একটা প্রোডাক্ট রেডি হয়েছে, বিকজ আমি অনেকটা দেখেছি, সো আমি জানি। অ্যান্ড বড় পর্দা ছাড়া এটা মজা পাবেন না, এটুকু আমি বলতে পারি। ওই অপেক্ষা করে থাকবেন না যে কবে ওটিটিতে আসবে তখন দেখবো। বড় পর্দায় দেখুন, গ্রাফিক্স খুব ভালো, বিজিএম খুব ভালো, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় হরর ফিল্মে, সেগুলো আপনারা এনজয় করুন। এবং বাচ্চাদের জন্য স্পেশালি ইট ইজ আ সুপার ফিল্ম টু এনজয়। ক্যামেরা শক্তিকের সঙ্গে আমি শুভঙ্কর, দ্য ওয়াল।